প্রায় ১৪০০ মানুষের বুকের তাজা রক্ত, প্রতিবাদ, দ্রোহ, স্লোগান, স্বৈরাচারী বুলেটের বিরুদ্ধে টান টান করে দাঁড়ানো ৩৬ দিন, আর ২০,০০০-এর বেশি মানুষের অঙ্গহানি, পঙ্গুত্বের বিনিময়ে জালিমের জুলুমের অবসান। সবকিছু আমাদের গৌরবের জুলাই, যেখানে তরুণদের নেতৃত্বে স্বৈরাচারী শক্তি ছাড়া যোগ দিয়েছিল সব রাজনৈতিক ও অরাজনৈতিক শক্তি। আন্দোলনে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরাচারী শাসক গোষ্ঠী। সৃষ্টি হয় নতুন ইতিহাসের। কিন্তু জুলাইয়ের শহীদদের নাম ব্যবহার করে একটি দুষ্ট চক্র মামলা বাণিজ্যের ফাঁদ পাতে। সেই ফাঁদে পড়ে নিরীহ নিরপরাধ মানুষরা আজ হাঁসফাঁস করছে। এমন একটি চক্রের মুখোশ আজ খুলতে চায় টিম আন্ডারকভার। ভূমিকায় লাগাম টেনে অনুসন্ধানের পথে পা বাড়াই। জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী শেখ জিল্লুর। চলুন পুরো ঘটনাটি সম্পর্কে তার বাবার মুখ থেকেই জেনে নেওয়া যাক। যখন আবু সাইদ শহীদ হয় তখন ওর ভিতরে একটা কামড় শুরু হয়ে যায়। কয়েকবারই আমাকে ওর ভিডিওটা দেখাইছে। অনেক বোঝানোর পরেও ওর বন্ধুদের নিয়ে ওরা আন্দোলনে যাইত। 18 তারিখে আমি আমার কর্মস্থল থেকে আমি ফেরত আসি, দেখলাম যে আমার মোবাইলে 3টা ফোন আসছে। ব্যাক করলাম, ব্যাক করার পরে আর কি ওর বন্ধু বলতেছে, আঙ্কেল জিল্লুল নাই, জিল্লুল মারা গেছে। আমি ওদের বললাম যে কোথায় আছো তোমরা? ওরা বললো যে নাগরিক হাসপাতালে আছে। নাগরিক হাসপাতালে গেলাম, নাগরিক হাসপাতালে যাওয়ার পরে দেখি আমার আব্বা নাই। জিল্লুর হত্যাকাণ্ডের 19 দিন পর শেষ হয় জুলাই আন্দোলন। এরপর কেটে গেছে 1.5 বছর, কিন্তু ছেলে হত্যার বিচার চেয়ে দোষীদের বিরুদ্ধে এখনো কোনো মামলা দায়ের করতে পারেনি বাবা হাসান শেখ। কিন্তু এর পেছনের রহস্যটা কি? কি বিচার হবে? মামলা হয়েছে, অন্য আরেকজনে করছে। আমরা করতে গেলে পরে বললো যে এটা মামলা হয়ে গেছে। যে মামলা করছে উনি কি আপনাদের কোনো আত্মীয় স্বজন? না, আমরা চিনি না। অর্থাৎ জিল্লুর নিহতের ঘটনায় পরিবারের কেউ নয়, মামলা করেছেন ভিন্ন এক ব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে, এই মামলার বাদীকে, তার অবস্থানই বা কোথায়? মামলা পিবিআইতে গেছে। পিবিআইয়ের যে দারোগা, তার সাথে কথা বললাম। সে বলল যে আমরা খুঁজতেছি, পাচ্ছি না তারে। হাসান শেখের দাবি, ভুয়া বাদীর করা মামলাটিতে আসামি করা হয়েছে অনেক নিরপরাধ মানুষকেও। ইতোমধ্যে বিষয়টি তদন্তকারী সংস্থাকেও অবহিত করা হয়েছে। অনেক লোকের মিথ্যা মামলা দিছে। আমি পিবিআইয়ের দারোগারেও বলছি, এডিসি ছিল তাকে আমি বলছি, মিথ্যে মামলা যারা পড়ছে তাদের উদ্ধার করেন, কারণ যারা মারছে তাদের নামে মামলা হয় না। এখন প্রশ্ন উঠতেই পারে, শহীদের রক্তে রঞ্জিত যে বিচার, সেটা কিভাবে পরিণত হলো মামলা বাণিজ্যে? কারা সে অদৃশ্য খেলোয়াড় যারা নিরপরাধ মানুষকে জড়াচ্ছে হত্যার মামলায়? এসব রহস্য উন্মোচনে জুলাই হত্যাকাণ্ডের কয়েকটি মামলার উপর অনুসন্ধানে আলো ফেলবে টিম আন্ডারকভার। অনুসন্ধানের শুরুতেই একটি মামলা নজরে আসে। চাঞ্চল্যকর একটি হত্যা মামলার আসামির সঙ্গে কথা বলতে কুমিল্লা জেলায় অনুসন্ধানী টিমের সদস্যরা। নিজ মাটির জন্য কিছু করার তাগিদ থেকে 2024 সালে ইউরোপ থেকে বাংলাদেশে ছুটে আসেন ইঞ্জিনিয়ার মনিরুল আলম। এরই মধ্যে শুরু হয় ছাত্র জনতার জুলাই আন্দোলন। ছাত্রদের সহায়তা দিতে আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন তিনি। কিন্তু কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার পক্ষে থেকে যখন আমি আন্দোলন করেছি, তৎকালীন সময় আমার নামে 2টা মামলা হয়েছিল। তা আমি তো বিপক্ষের শক্তি না, আমি তো পক্ষে ছিলাম আন্দোলনের। তাহলে আমার নামে কেন এই মামলা? অর্থাৎ জুলাই আন্দোলনে অংশগ্রহণের দায়ে 2টি মামলার আসামি হন মনিরুল। পরবর্তী সময়ে এসব মামলায় কারাবরণও করতে হয়েছে তাকে। ফার্স্ট অ্যারেস্ট হয়েছে 10ই অক্টোবর 2024 তারিখে। দ্বিতীয়বার আমাকে অ্যারেস্ট করেছে আপনার 29 অক্টোবর 2024 সালে। শেখ হাসিনা সরকার পতনের পরে অন্তর্বর্তী সরকার আসার পরে নির্বাহী আদেশে এগুলো খারিজ করে দেওয়া হয়। কিন্তু বিধি বাম, শুধু কারাবরণ করেই শেষ হয় না ভোগান্তি। আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা সত্ত্বেও খোদ জুলাই হত্যাকাণ্ডের 8টি মামলার আসামি হতে হয়েছে এই
মনিরুলকে। আমি আজকে প্রায় 14 মাসের মতো আমি আমার বাড়িতে ঘুমোতে পারি না, আমি বাড়িতে যেতে পারি না, আমি আমার স্ত্রী সন্তানকে দেখতে পারি না। কি যে দুর্বিষহ জীবনযাপন করতেছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। টোটাল আমার নামে বর্তমানে 8টা মামলা দিয়েছে। প্রশ্ন ওঠে, আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকেও কিভাবে হত্যাকাণ্ডের মামলার আসামি হলেন মনিরুল? নেপথ্যের কারণটাই বা কি? প্রথমে যে মামলাটা দিয়েছে 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম, সে জাবেদ কাউন্সিলর জাবেদ, ওর খুব ঘনিষ্ঠজন, ওকে দিয়ে ফার্স্ট মামলাটা দিয়েছে। এর পরবর্তীতে একটা একটা করে বৈষম্য মামলা দিয়েছে আমার নামে। এলাকার ছিচকে সন্ত্রাসীদেরকে পাঠায় বা বিভিন্নভাবে আমাকে পুশ করে হালের ব্যাপারে যেন আমি আর চিন্তা না করি। খাল দখল সংক্রান্ত বিষয়ে ডিসি অফিসের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে মেলে মনিরুলের সোচ্চার থাকার প্রমাণ। শুধু নথি পর্যবেক্ষণ করেই নয়, মনিরুলের দেয়া তথ্য অনুযায়ী সরেজমিনে অনুসন্ধানে দেখা মেলে দখলের প্রমাণ। দর্শক, পাখির চোখে দেখে নিন কতটা সুনিপুণভাবে দখল করা হয়েছে সরকারি খাল। এবার অনুসন্ধানের আরেকটু ভেতরে ঢোকার পালা। শুধু মনিরুলের কথায় পুরোপুরি বিশ্বাস না রেখে বাদীর বক্তব্যও শুনতে চায় টিম আন্ডারকভার। মামলার নথি অনুযায়ী নির্ধারিত একটি ঠিকানায় ঢু মারতেই দেখা মিলল বাদী আক্তার হোসেনের। তার কাছে জানতে চাওয়া হত্যাকাণ্ডের সঙ্গে কতটুকু যুক্ত মনিরুল। আমার মামলাটা দিয়েছে পুলিশ। এই মামলায় আপনার তো শেয়ারভুক্ত আসামি ছিল না, পুলিশ দিয়ে দিচ্ছে। সবাই বাণিজ্য করছে, টাকা কামাই করছে, কিন্তু আবার টাকা খরচ হয়েছে। এজন্য কেঁচু খুঁড়তেই সাপ বেরিয়ে আসার মতো উপক্রম। বাদী আক্তার হোসেন নিজেই দাবি করছেন, বাণিজ্য করার উদ্দেশ্য থেকেই জড়ানো হয়েছিল মনিরুলের নাম। যে কোনো প্রভাবশালী 5টা নেতা কুমিল্লার আইসে আমার পার, আমি একটু ওয়াশরুমে তো আই না না, তুই অক্ষরেই শিখতে দিয়ে দে ভাই, না বলা আসলে টাকা কিন্তু সপ্তাহ খেয়ে গেছে। আমি কিন্তু জানি না, পরে জানছি ভাই টাকা দিচ্ছে। এই লোকগুলো আমার সামনে আইতে পারেনি, কথাগুলো ভাই। অর্থাৎ বাদীর কথা স্পষ্ট, এজাহারে নাম না থাকা সত্ত্বেও আসামি করা হয়েছে মনিরুলকে। অনুসন্ধানের সূত্র অনুযায়ী শুধুমাত্র একটি মামলার বাদীর কথায় প্রমাণ হয় না নিরপরাধ। মনিরুলের আত্মীয় পরিচয়ে আরেকটি ভিন্ন মামলার বাদী ইনজামুল হক রানার সঙ্গে যোগাযোগ করে টিম আন্ডারকভার। টিম সদস্যের ছদ্মবেশী পরিচয় পেয়ে রেসকোর্স এলাকার ধানমন্ডি রোডের একটি ঠিকানায় দেখা করতে বলেন রানা, কিন্তু সেখানে গিয়েও পাওয়া গেল না তাকে। রানাকে খুঁজে বের করতে আরেকটি ঠিকানায় হাজির হলো টিম আন্ডারকভার। সেখানেই দেখা মেলে রানার, কিন্তু কৌশল করে কথা বলতেই বেরিয়ে আসলো থলের বিড়াল। মনে করে যে মামলা তালিকা বলে ছাত্ররা করছে, কিন্তু না, আমরা কি করছি বাচ্চারা তো আমরা জামের থেকে তালিকা নিয়েছি, বিবি থেকে তালিকা নিয়েছি, আমরা নিজের তালিকা করছি। ওই কি করছে আপনার সাথে ব্যক্তিটা খোপ আছে, খোপের কারণে কিন্তু ফাইন নামটা আমি গিয়েছি। শুধু এই ঘটনা 4 তারিখ আমার সাথে আন্দোলন করছে একটা, সে মামলা আসেন। অর্থাৎ অর্থ আয়ের উদ্দেশ্যেই মূলত মামলাগুলো করা হয়েছিল। রানার দাবি, মামলা দায়ের করার কারণে উল্টো লজ্জায় পড়তে হয়েছে তাকেও। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা কিভাবে পরিণত হয়েছে দুষ্টচক্রের মামলা বাণিজ্যে, রানার কথায় যেন সেসব বিষয়ে পুরোটাই স্পষ্ট। মামলা বাণিজ্য হয়ে গেছে, আমি ব্যক্তি হয়ে গেছি। আমি যে আমার বাদী 7 কোটি টাকা মামলা হয়ে দিচ্ছি, আমি মামলা নকল করে আমি সাকলেস বিষয়ে দেখা করবো, ওটা আমাদের এজারভুক্ত আসামি না। এখন আমরা লজ্জিত বিষয়গুলো নিয়ে। বিষয়টি নিয়ে কথা হয় জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা কুমিল্লা মহানগর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানির সঙ্গে। এগুলো হচ্ছে আমাদের দেশে, এটা তো না করলে কারোর পকেট বলে না যে এটা সুযোগ, এই সুযোগটা ব্যবহার করলে আমার অনেক অর্থ হবে, আমার অনেক টাকা হবে, এই টাকাটা অনেক দুষ্ট লোক আছে এগুলো বানায় ফেলে আর কি। জুলাই আন্দোলন যে সকল ভাইরা মনে করেন যে হাত নাই পাও নাই, কত কষ্ট করে জীবন, কি লাভ হইলো, এমন বাংলাদেশ তো আমরা চাই না। প্রয়োজনে আবার জীবন দেব, কত রক্ত লাগবে প্রয়োজনে আরো রক্ত দিব, তারপরে বাংলাদেশ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, ডাকাত, মামলা বাণিজ্য এগুলো বন্ধ করতে হবে। গোলাম সামদানির দাবি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিশ্চিত না হওয়ায় প্রশ্নবিদ্ধ হবে জুলাই আন্দোলনের চেতনায়। এবার একটা বিরতির পালা। বিরতির বিরহ শেষে ফিরব মামলা বাণিজ্যের আরো ভেতরকার গল্প নিয়ে। প্রিয় দর্শক, ততক্ষণ সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির বিরহ শেষে আবারও টিম আন্ডারকভারে স্বাগত। জুলাই হত্যাকাণ্ডকে ঘিরে দুষ্টচক্রের মামলা বাণিজ্যের ঘটনা পুরো দেশেই যেন এখন ওপেন সিক্রেট। প্রাথমিক অনুসন্ধান বলছে, আন্দোলনের পরবর্তী সময়ে শত শত মামলার ঘটনা ঘটেছে, যেখানে আসামি করা হয়েছে হাজারো নিরপরাধ ব্যক্তিকে।
উদাহরণ হিসেবে ঢাকার মোহাম্মদ লিটনের কথাই ধরা যাক। জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকেও কিভাবে তিনি মামলার আসামি হলেন জানালেন নিজ মুখেই। আমার ছেলে বয়সী যখন রাস্তা নেমে গেছে তখন আমরা পিতারা কিন্তু থাকতে পারি নাই। আমি যতটুকু পারছি, যেখানে পারছি পানি হইতে শুরু করি তাদেরকে অতটুকু সহযোগিতা করছি। আন্দোলনে অংশগ্রহণ করা সত্ত্বেও দুষ্ট চক্রের নজর এড়াতে পারেনি লিটন। হঠাৎই একদিন পরিচিত এক আইনজীবীর কাছ থেকে জানতে পারেন তার বিরুদ্ধেও নাকি জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের মামলা হয়েছে। সেই মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সরাসরি অর্থ দাবি করে বসেন সেই আইনজীবী। যিনি আমাকে ডকুমেন্টটা দিছে উনি বলছে যে এটা নামটা আপনার কাটা যাবে, আপনার ওই টাকা লাগবে, 2.5 লাখ টাকা লাগবে। 2.5 লাখ টাকা মানে আমার জন্য অনেক কিছু, আমার কাছে এত টাকা নাই। কিন্তু সেই আইনজীবীর নাম কি? ওনার নাম হলো অ্যাডভোকেট শামসুজ্জামান চৌধুরী সোহাগ। উনি জজ কোর্টে উনি কর্মরত আছে। অনাকাঙ্ক্ষিতভাবে হত্যা মামলার আসামি হয়ে জীবন কিভাবে দুর্বিষহ হয়ে উঠেছে লিটনের কথায় তা স্পষ্ট ফুটে ওঠে। আমার বাসায় আমি ঘুমাইতে পারি না, অফিসে আমি বসতে পারি না, মনে হয় যে আমার অফিসে চলে আসছে, কারণ অফিসের ঠিকানা দিয়ে দিছে। এরকম একটা আতঙ্ক যে আমি যদি চলে যাই আমার পরিবারে কি হবে। শুধু লিটনের অভিযোগ শুনেই বিশ্বাস নয়, বরং সেই তথ্য যাচাই করার উদ্দেশ্যে যাত্রাবাড়ির সেই আইনজীবী সোহাগের সাথে দেখা করে টিম সদস্যরা। মামলা থেকে লিটনকে অব্যাহতি পাইয়ে দিতে হলে বাদীকে কত টাকা দিতে হবে কৌশলে চলে সেই আলাপ। এখন একটু কমানো টমানো যায় না নাকি? এখান থেকে 10-20 হাজার টাকা কিনতে কমায় দিতে পারে, এর বেশি নামবে না। শুধু 60 1 লাখ মানে এরকম আরো কয়েকটা হয়েছে তো মানে আমার পারপাসে। অর্থাৎ এ ধরনের মামলা থেকে অব্যাহতি দিতে বাদী গুরুত্বপূর্ণ নয়। সোহাগ নামের এই আইনজীবী ঠিক করেন লেনদেনের পরিমাণ। মানে এটা শিওর যদি টাকা দেই তাহলে এটা ক্যান্সেল হবে। হ্যাঁ, এটা ক্লোজ করে দিই। টাকা করে 7টা গ্রুপে আছে এই মামলাগুলো, 7টা গ্রুপ। কৌশলে প্রশ্ন করা লিটনের বিরুদ্ধে কেন মামলা করা হলো, সোহাগের কথায় বেরিয়ে আসে ফলের সেই কালো বেড়াল। এই মামলাগুলো হলো যে একটা বিজনেস ইস্যু। ধরুন যারা মামলাটা করছে, এই যে বললাম না গাজীপুরে, ধরুন লিটনের নামটা যে দিছে সে এদেরকে কমার ব্যাস একটা ধরুন 20,000 50,000 টাকা যাই দিছে একটা অ্যামাউন্ট দিতে হবে, বিনা টাকা মামলার নাম দেয় না। তার মানে মামলা এখন শুধু আইনি বিষয় নয়, এটি হয়ে উঠেছে দুষ্ট চক্রের রমনামা ব্যবসার উপকরণ। এখন প্রশ্ন হচ্ছে এই মামলাটির সত্যতাই বা কতটুকু। মামলাটি যাচাই করতে বনানী থানায় ছুটে যায় টিম সদস্যরা। মামলার বাদীকে আলামিন, এটার মধ্যে আলামিন নামে কোনো বাদী নাই। অনেকে যে এরকম করে এই যে দেখেন আপনার কাছে যে এটা সিআর মামলা নাম্বার ব্ল্যাঙ্ক, নাম্বার পড়ে নেই, এরকম করে কোর্টে আবেদন দিয়েছে। কোর্ট সেটা আমলে নেয়ার আগেই এই ধরনের সিলটি দিয়ে রিসিপ্ট দিয়ে এগুলো দিয়ে হয়তো এই ধরনের প্রতারণা করতে পারে। অর্থাৎ লিটনের বিরুদ্ধে যে মামলার কথা বলেছেন আইনজীবী সেটি আদতে কোনো মামলাই নয়। পুলিশের বক্তব্য অনুযায়ী প্রতারণার উদ্দেশ্যে মূলত বানানো হয়েছে ভুয়া মামলার কাগজ, আর এই চক্রে যুক্ত আছেন খোদ আইনজীবী সোহাগ। এবার সেই প্রতারক আইনজীবীর মুখোমুখি হবার পালা। যাত্রাবাড়ির সেই নির্দিষ্ট ঠিকানায় পাওয়া গেল সোহাগকে। শুরুতেই জানতে চাওয়া তিনি কি আসলে আইনজীবী কিনা। আপনি কি করেন? অ্যাডভোকেট। কোন ভারে প্র্যাকটিস করেন আপনি? ঢাকা বারে। আচ্ছা, আপনার বার কাউন্সিলের এনরোলমেন্ট নাম্বারটা কত? না, ওটা তো বলা যাবে না, ওটা তো আমার পার্সোনাল বিষয়। আপনি আইন পেশায় কতদিন ধরে কাজ করছেন? 8 বছর। কোনো ভনিতা না করে সরাসরি আবার লিটনের প্রসঙ্গে জানতে চাইল টিম আন্ডারকভার। এই মামলাটা যে হয়েছে এটা তো সর্বপ্রথম আপনিই লিটনকে জানাইছিলেন। আমরা মামলা খোঁজ কাগজ দেখছি, পরে দিয়ে আমার একজনে দিয়েছে, তারপর আমি এই বিষয়টা তাকে অবগত করছি। কে দিচ্ছে? আমাদের পরিচিত এক লোক। এই মামলার সাথে কি আপনি কোনোভাবে যুক্ত আছেন? না। আপনি এই মামলার অ্যাডভোকেট? না। এখন প্রশ্ন হচ্ছে আইনজীবী না হওয়া সত্ত্বেও কিভাবে বাদীর হয়ে অর্থ চাইলেন সোহাগ? আপনি লিটন ভাইয়ের কাছ থেকে এই মামলা থেকে নাম কাটানোর জন্য মোটা অঙ্কের কোনো টাকা দাবি করছেন? না। তাকে মামলা থেকে নাম কাটানোর কোনো কথা বলছিলেন? না না, লিটনের সাথে আমার এই ব্যাপারে কোনো কথা হয়নি। কোনো জায়গায় বলছেন এই মামলাটা একটা ব্যবসায়িক উদ্দেশ্যে করা হয়েছে এবং এটার সাথে বেশ কিছু চক্র জড়িত আছে? না, এমন কোনো কথা আমি কাউকে বলিনি। ক্যামেরার সামনে লিটনের কাছ থেকে অর্থ দাবির বিষয়টি পুরোপুরি অস্বীকার করলেন, কিন্তু সেই প্রমাণ তো রয়েছে টিম সদস্যদের কাছে। এর বেশি নামবে না। শুধু 60? 1 লাখ। আবারও প্রশ্নে ফেরা,
কিন্তু ভুল পাল্টে সবকিছু অস্বীকার করে গেলেন সোহাগ। আমি কি মামলার ফাইলিং লয়ার যে আমি টাকা চাবো তার কাছে? দেখেন তো এই লোককে আপনি চিনেন? আসছে তো, উনি একটু আগে ছিল এখানে। এই লোকের সাথে আপনি 24 মিনিটের রেকর্ডে এই কথাগুলো বলেন নাই? এই ব্যাপারে আমি যদি ভুলে থাকি ওই দিন সেটা হলো ভুল বলছি। প্রমাণ দেখানোর পর একটা সময় নিজের ভুল স্বীকার করে নিলেন আইনজীবী। ভাই কথা বোঝা যাচ্ছে না। এবার ডিএমপির একটি পরিসংখ্যানের দিকে মনোযোগ স্থাপন। পুলিশের দেয়া তথ্য বলছে, জুলাই আন্দোলনের ঘটনায় আহত ও নিহতের পক্ষ থেকে ডিএমপিতে 780টি মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে হত্যা মামলার সংখ্যা 477টি, অন্যান্য মামলা 303টি। 599টি মামলার তদন্ত চলমান রয়েছে। নিষ্পত্তি হয়েছে 25টি মামলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন পর্যন্ত ডিএমপিতে 4354 জন নিরপরাধ ব্যক্তিকে এই সব মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই বাস্তবতা নিয়ে কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী? আমাদের দৃষ্টিতেও এরকম অনেকগুলো বিষয় আসছে যে কিছু কিছু ক্ষেত্রে যারা কিছু নিরাপরাধ ব্যক্তিকে এইসব মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আয়োগদেরকে নির্দেশনা দেওয়া আছে যে যারা এই মামলাগুলোতে সম্পৃক্ত না এবং যারা পার্সোনাল এনিমিটি বা ব্যক্তিগত শত্রুতার কারণে বা অন্য কোনো কারণে এই মামলায় যাদেরকে এজাহারভুক্ত করা হয়েছে তারা যেন হয়রানির শিকার না হয়। এই পরিস্থিতি মোকাবেলায় আইনেও আনা হয়েছে পরিবর্তন। ইতিমধ্যে সরকার ফৌজদারি কার্যবিধির 173 ধারাটি সংশোধন করে 173 ধারা মোতাবেক নতুন ধারা সংযোজন করেছে সিআরপিসিতে। সেই অনুযায়ী ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট বা অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের মাধ্যমে যারা মামলায় সম্পৃক্ত না তাদেরকে কোর্টের মাধ্যমে আমরা প্রতিবেদন দিচ্ছি যাতে করে তাদেরকে এই মামলা দায় হতে অব্যাহতি দেওয়া যায়। এদিকে জুলাই হত্যাকাণ্ডের বিভিন্ন মামলায় নিরপরাধ ব্যক্তিদের নাম যুক্ত করে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে মনে করেন আইনজীবী এলিনা খান। যদি কারণে মিথ্যা মামলা করা হয়, যদি প্রুফ হয় যে সে এর সাথে জড়িত ছিল না, তাদের অর্থনৈতিক ক্ষতি, তাদের শারীরিক ক্ষতি এবং তাদের সার্বিক বিষয়ে একটা মানসিক ক্ষতি হয়, এটা মানবাধিকারের এটা শুধু চরম লঙ্ঘন না, তারা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী রাষ্ট্র থেকে, যে তাদেরকে কেন ভুক্তভোগী করা যায়, এটা কি নিরসন করার জন্য রাষ্ট্রকে আগায় আসতে হবে। অন্যদিকে জুলাই যোদ্ধাদের রক্তকে পুঁজি করে যে প্রতারকরা মামলা বাণিজ্য গড়ে তুলেছে তাদের বিষয়ে রাষ্ট্রকে কঠোর ভূমিকা রাখতে হবে বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্য দিয়ে আসলে পুরো সারা বাংলাদেশে যতগুলো মামলা হয়েছে সবগুলোকেই আসলে বাণিজ্যিকায়ন করা হয়েছে এমনটা না, তবে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। যারা আসলে জুলাইকে পুঁজি করে, জুলাইয়ের যারা শহীদ রয়েছেন, আহত রয়েছেন, সেই মামলাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক নিজস্ব স্বার্থ হাসিল করতে চাচ্ছে, তারা কোনোভাবে আসলে জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটকে লালন করে না, বরং তারা আসলে জুলাইকে ব্যবসার একটি হাতিয়ার হিসেবে তারা বেছে নিচ্ছে। এই পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই প্রতিবেদনের মধ্য দিয়েও আমরা আহ্বান করব যে যারা যারা মনে করছেন যে আপনাদের বিরুদ্ধে হলো গিয়া মিথ্যা মামলা এসেছে, মিথ্যা চার্জেস এসেছে, তারা আমাদের কাছে অভিযোগ জানাতে পারেন, আমরা এটাকে হেল্প করার চেষ্টা করব। কারণ আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে বিশ্বাস করি, যে যেই দোষটা করে নাই তাকে সেই দোষের শাস্তি দেওয়া যাবে না, এবং যে যেই দোষটা করেছে তাকে সেই শাস্তি অবশ্যই পেতে হবে, সেখান থেকে ছাড় দেওয়া যাবে না। রক্তের ইতিহাস যখন ন্যায় বিচারের দাবিতে জ্বলে ওঠে তখন তাকে থামানো যায় না কোনো দুষ্ট চক্রের বাণিজ্যে। সত্য চাপা পড়ে থাকতে পারে, কিন্তু হারিয়ে যায় না, বরং একদিন তা আলোয় ফিরবেই। জুলাইয়ের সে অঙ্গীকার আজও বেঁচে আছে। প্রশ্ন এখন শুধু একটাই, ন্যায় বিচারের পথ কত দূর?